দেখতেও আসে নাই? না, সৎ মার থেকে ওইখানে থাকাটাই ভালো। কতদিন বাঁচবো সেটা আল্লাহই ভালো জানে। কারণ আমি খুব অসুস্থ, আমি থাইরয়েড ক্যান্সার। বাবা ওই মুহূর্তে আপনাকে দেখার পরে কিছু বলেনি আপনাকে? 3 বছর বয়সে তার কাজ করতে পারি নাই। বড় হতে হতে আমি খুব ওইখানে ফ্যামিলিতে খুব কাজ করছি। ওইখানেও আমাকে প্রচুর মারধর করতো। আল্লাহর কাছে আঁচল পেতে অনেক কান্না করছি। কেন এই কাজটা আল্লাহ আমার সাথে করলো? কেন চান? সবাই বিয়ে দিয়ে দিবে বলে কেউ বিয়ে দেয় না আমাকে। এখানে নিয়ে যাচ্ছি, হাসরের ময়দানে অবশ্যই এটার ফয়সালা হবে। এছাড়া আসলে পৃথিবীতে আপনার গল্প শোনার মতো, আপনার কথা শোনার মতো তেমন কেউ নাই। ছোট থেকে শুনছি যে অমুক জায়গায় আমার বাবা মা থাকে, আমি খুঁজবো। বান্দার হক বান্দা যদি মাফ না করে, খালি একটু চিন্তা করে দেখেন, যারা জীবন নিয়ে অনেক বেশি হতাশ তারা এই গল্পগুলো একটু বেশি বেশি করে শুনেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানার বেসিক ভিডিও মানে হচ্ছে যে পরিবারে ফিরতে পারার মতো একটা ভিডিও করার সম্ভাবনা আল্লাহ আমাদেরকে করে দিচ্ছেন। এবং এই ভিডিওর মাধ্যমে যিনি আজকে এখানে এসছেন নিজের জীবনে হারিয়ে যাওয়া গল্পটা বলতে, কিভাবে উনি পরিবার থেকে বিচ্যুত হলেন, তিনি হয়তোবা আল্লাহ চাইলে তিনি তার পরিবারের কাছে ফিরে যাবেন। আমরা সবাই মিলে চেষ্টা করব বরাবরের মতোই শত শত ভিডিওর ক্ষেত্রে আমরা যেভাবে চেষ্টা করেছি, শত শত হারিয়ে যাওয়া ভাই বোনদের জন্য আমরা যেভাবে চেষ্টা করেছি ঠিক সেভাবেই চেষ্টা করব। যারা এখানে আসতে চান পরিবার খোঁজার জন্য, আপনারা আমাদের ফোন নম্বরটি নিশ্চয়ই জানেন, 09639888777। আমি আবারও বলছি 09639888777। আমি আর কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে, নামটা একটু বলেন। পারভিন আক্তার। পারভিনটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। আপনাকে লিখে দিয়েছে কে এটা? আমি যেখানে বড় হয়েছি ওদের মাধ্যমে। মানে যে লিখে দিয়েছে তার হাতের লেখা খুব সুন্দর, চমৎকার হাতের লেখা, খুবই চমৎকার। আমি জানি না এটা দেখানো ঠিক হবে কিনা, কারণ ইউটিউবে আরেকটা ঝামেলা করে, সেটা হচ্ছে ওই পার্সোনাল ইনফরমেশন হিসেবে কাউন্ট করে নিয়ে অনেক সময় কমিউনিটি গাইডলাইনে ভিডিওটাকে ডিমনিটাইজ করে দেয় এবং ভিডিওটাকে অফ করে দেয়, নামিয়ে দেয়। হ্যাঁ, তো এই জন্যে কোনো কিছু লেখা দেখানো খুব মুশকিল, বাট হাতে লেখা খুব সুন্দর। এটা কি ছেলে লিখেছে না মেয়ে লিখেছে? আমার মনে হচ্ছে কোনো মেয়ে লিখেছে। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং বিষয়। আমি হাতের লেখা দেখলে বুঝতে পারি এটা মেয়ের হাতের লেখা না ছেলের হাতের লেখা। এটা হয়তো অনেকেই পারেন, কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। যাই হোক, ছেলের বউ। হ্যাঁ, বোনের ছেলের বউ। যে ওনার হাতের লেখা সুন্দর। তো পারভিন আক্তার, জি। হ্যাঁ, পারভিন আক্তার, আপনার গল্পটা একটু বিস্তারিত জানবো। তার আগে একটু কি কি মনে আছে আপনার? আপনার মায়ের নাম মনে নাই, আপনার বাবার নাম? মকবুল হোসেন। মকবুল হোসেন। আপনার সৎ বোন ছিল 2 জন, হ্যাঁ। নামগুলো বলেন। বকুল, সালমা, সৎ ভাই আলম। আলম। আরো 2 জন আছে, 2 জন অথবা 1 জন, আমি নাম জানি না ওদের। আচ্ছা, নাম জানেন না। ওগুলো আমাকে দেওয়ার পরে হয়েছে। আচ্ছা, এখানে আপনার বাবার বাড়ি বলছেন আপনি? কুমিল্লা। কুমিল্লা, ফাইন। গল্পটা বলেন তো আমাকে, কি হয়েছে পারভিন? আমি 3 বছর বয়সে আমাকে এক ভিক্ষুক আমাকে দিয়ে দেয়। মানে? এক ভিক্ষুকের মাধ্যমে আমার সৎ মা ভিক্ষুককে দেয়। এটা কি আপনার মনে আছে স্পষ্ট 3 বছর বয়সে, নাকি আপনি গল্প শুনেছেন? না, আমার থেকে হালকা মনে আছে। কি করেছে ওই দিন? এই আমার সৎ মা আমাকে একটা কাপড় পরাই দিছে, মাথায় তেল দিয়ে মাথা আশ্রয় দিছে। ওইটা আমার থেকে স্পষ্ট মনে আছে। তো আমার সাথে যে সালমা বোনটা ছিল আমার সেম বয়সী, ওর সাথে খেলতেছি আমি পুকুর পাড়ে। ওই জায়গাটা এখন আছে, আমি প্রায় সময় যাই ওখানে। তো খেলতেছে, হঠাৎ করে আমার সৎ মা আমাকে কাপড় টাপড় পরাই, মাথা আশ্রয় আমাকে বলতেছে যে মানে ওই বুড়া মহিলাটার সাথে আমাকে দিয়ে দিছে। দিয়ে কি বললো? ওগুলো মনে নাই। আচ্ছা, দিয়ে দিয়েছে, তারপর? এগুলি মানে বড় হওয়ার পরে আমার এগুলি আস্তে আস্তে মানে মনে আছে সামান্য এগুলা। তো ওখান থেকে উনি যে আমাকে ওইখানে দিছে। আমি এখন চট্টগ্রামে বড় হয়েছি, চট্টগ্রাম মুরাদপুর এলাকায়। ভিক্ষুক নিয়ে কি করেন? উনি ভিক্ষা করে। আপনাকে নিয়ে ভিক্ষা করতো? না, উনি ভিক্ষা করতো যে বাসায় উনি আমাকে দিছে ওইখানে উনি পার্মানেন্ট যাইতো ভিক্ষা করার জন্য। আচ্ছা। তো যাওয়ার এখন ওনাকে যখন আমার সৎ মা দিছে, বলছে যে কোথাও ফেলে দিতে, না হয় কাউকে দিয়ে দিতে, নাহলে কাউকে কাজে দিতে। এই কথাগুলো কি আপনার মনে আছে নাকি ভিক্ষুক বলেছে? নাকি ভিক্ষুক এই যে মা পালছে উনাকে বলছে যে, তো উনি যখন নিয়ে ভিক্ষা করতে গেছে, তো আমার ওই মাটা বলতেছে, পালিত মা, যে তোমার বাচ্চাটা তো খুব সুন্দর। ওই ওনাকে চিনে, আবার বলতেছে তোমার মেয়ে সকিনার মেয়ে নাকি? তো বলতেছে না, ওটা ওর সৎ মা আমাকে দিছে, মানে ওকে ফেলে দেওয়া বা পালিত বা কোথাও কাজটা। তো এটা বলার পরে আমার ওই পালিত মা বলে যে আমাকে দিয়ে দাও।
আচ্ছা, তো উনি নিয়ে নিছে, নেওয়ার পরে ওইখানে আমি বড় হই। এই ভিক্ষুকের ঠিকানা জানা আছে আপনার? ভিক্ষুক মারা গেছে। কোথা থেকে? ভিক্ষুক আমাকে দেখতে যাইতো, আমি বড় হওয়া পর্যন্ত 8-10 বছর পর্যন্ত আমাকে দেখতে গেছিল ওনার মেয়ে উনি। ভিক্ষুক যখন আপনাকে দেখতে যাইতো তখন আপনি জানতেন যে ভিক্ষুকটা কেন আসতো? আমাকে দেখতে যাইতো, আমার সাথে কথা বলতো। কি বলতো? বলতো যে গিয়া তোর বাবা এত বড় একটা কাস্টম অফিসার, এত বড় পয়সাওয়ালা, তোর সৎ মা তোকে রাখে নাই, তোর মাকে দিয়ে দিছে। তো আপনি বলতেন না যে আমার বাবার কাছে নিয়ে যাও, ফ্যামিলির কাছে নিয়ে যাও? তখন আমি ওগুলা বুঝতাম না, জানতাম। 3 বছরের বাচ্চা একটা পরিবারে যখন গিয়ে অ্যাডজাস্ট করে ফেলে তখন তার এগুলো বোঝার কথাও না। আপনারা একটা জিনিস, আপনাদের যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চা বড় হচ্ছে চোখের সামনে, তখন এই বয়সগুলো আপনারা অ্যানালাইজ করতে পারবেন যে 3 বছরের বাচ্চার রিয়াকশন কি হয়, 4 বছর 5 বছরের বাচ্চার রিয়াকশন কি হয়। সো ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে মানে ও চিন্তা করেছে এটাই আমার পরিবার। সো এই ধরনের প্রশ্ন ওনার করার কথা না। কিন্তু তারপরেও আপনি কি ঠিকানা কখনো ওর কাছ থেকে জিজ্ঞাসা করে, যেহেতু অনেকবার এসছে দেখা করতে, আপনার পরিবার কেউ রাখে নাই ঠিকানা? হ্যাঁ, এগুলি সব আছে, আমি বলতেছি। হ্যাঁ, জি। এখন তো উনি আমাকে দেখতে যাইতো। হুম। তো হঠাৎ উনি একদিন বলতেছে, আমার সৎ মা নাকি বলছে যে যে ও কাজ করতে পারে কিনা। হুম। তো এটা মানে আমাকে না, তখন তো আমি বুঝতেছি না, বলছে আমার পালিত মাকে। হুম। তো আমার পালিত মা বলতেছে যে ছোট থাকতে প্রস্র পায়খানা করে দিত, আমি বড় করছি, এখন বড় হয়ে কাজ করার জন্য সৎ মা নিয়ে যাইতে চাচ্ছে, তুমি এখানে আসলে তোমাকে পুলিশে দিব। এটা আপনার মা বলছে? আমার পালিত মা। পালিত মা বলেছে যে ওই ভিক্ষুককে বলছে তুমি যদি আসো তোমাকে পুলিশে দিব। হ্যাঁ, ওকে, তারপর? মানে আমার সৎ মা বলছে আমার কাজ করতে পারি কিনা। হুম। তো উনি এরপর আর যায়নি আমাকে দেখার জন্য। আচ্ছা। তো একদিন, হ্যাঁ অতটুকুই মনে আছে, এরপরে ওই আমার পালিত ফ্যামিলি, আপনার বড় মেয়ের ফ্যামিলি, জি। সবাই মিলে মেজবান্ডার শরীফে একটা বাস নিয়ে ঘুরতে যাচ্ছে মাজারে। তো ওই আমার পালিত মা, আমার পালিত ভাই ছোট, আমি আমার মার কোলে নিয়ে, যে পালিত মার কোলে বাসের মধ্যে। জি। তো হঠাৎ করে এক মহিলা, এই উনি সেটা বলতেছে যে আমার তেমন একটা মনে নাই, কিন্তু এখন বড় হয়ে মনে হচ্ছে উনি বারবার বলে, এখনো বলে আমাকে সেই কথাটা। তো উনি আমাকে দেখে বলতেছে যে আমার সৎ মাকে, না সরি, আমার পালিত মাকে বলতেছে যে এই নানু তুমি এটা কোথায় পাইছো, এটা তো আমাদের ভাড়াটির মেয়ে। উনি আমাকে চিনছে বাসের মধ্যে, বলতেছে এটা তো আমার ভাড়াটির মেয়ে, এটাকে তুমি কোথায় পাইছো? তো আমার পালিত মা বলতেছে যে আমি এক ভিক্ষুক থেকে নিয়েছি। তো ওই ভিক্ষুকের নাম বলছে, উনি চিনছে, ওনাদের এলাকায় থাকে। ওটা হচ্ছে যে চট্টগ্রাম আতর ডিপো মির্জাপাড়া। তো ওইখানে, তো এটা বলার পরে বলে যে ওর বাবা তো কাস্টম অফিসার, না তখন কাস্টমসে চাকরি করতে সম্ভবত। যেহেতু এটা কেন বলতেছি, তখন উনি যেই ভাড়ার বাসায় থাকতো তখন একরকম, পরবর্তীতে আমি গেছি যে ওইটা অন্যরকম ছিল, তাই আমি আইডিয়া করতেছি তখন হয়তো উনি কাস্টমসে ছিল, কাস্টমসের চাকরি করতে, পরে হয়তো অফিসার পদে গেছে। তো উনি বলতেছে যে ওনার বাবা তো এত বড় একটা তো উনি কেন দিয়ে দিছে। তো এখন সেটা উনি কি করছে, আমার যে মহিলাটা দেখছে সেটা হচ্ছে যে আমি যেখানে লালিত পালিত হয়েছে ওদের বড় মেয়ে ননসের ছেলের বউ। ওদের আমার বড় বোনের ননসের বাসায় আমার বাবা ভাড়া থাকতো আমাকে নিয়ে। তো এখন ওরা এখানে দেখার পরে আমার মাকে যখন এই কথা বলছে যে ওর তো বাবা আছে, ভালো ফ্যামিলি, ওর সৎ মা পসরা পায়খানা করতো, পানিতে চুবাই রাখতো, আমরা ওকে উঠে উঠে আমাদের নাতিদের সাথে খেলতে দিতাম, এখন শেষ পর্যন্ত ওর সৎ মা ওকে ভিক্ষুককে দিয়ে দিচ্ছে। তো ওরা আসে আমার বাবাকে বলছে কথাটা যে তোমার মেয়েকে তো আমাদের আত্মীয়র বাসায় দেখছি, ওর ভিক্ষুককে দিয়ে মানে তোমার বউ দিয়ে দিছে, তো ওইখানে আছে। তো আমার বাবা নাকি বলছে, কতটুকু সত্য আমি জানি না, উনি বলছে নাকি মানে সৎ মার থেকে ওইখানে থাকাটাই ভালো, ওইখানেই থাক। দেখতেও আসে নাই? না, আর দেখতেও আসে না। আপনার বাবা যেই কথা বলছে এটা আপনি জানলেন কিভাবে? জানছি যে আমার যেখানে বড় হয়েছে ওদের ননসের বাসায় ছিল আমার বাবা, ওইখানে এক লাগারে 25 কি 20 বছর ছিল ভাড়াই। ওনারা এসে আপনাকে এটা বলছে? হ্যাঁ, ওরা এসে আমাকে বলছে যে তোমার ফ্যামিলিকে আমরা বলছি, ওরা এটা বলছে। তখন আমি ছোট বলতে আমাকে না, মানে আমার পালিত মাকে বলছে। ওইটা আমি শুনে শুনে বড় হয়েছি, তখন তো আমার 3 বছর বয়সে, ওইটা আমি বুঝতেছি একটু শুনে শুনে বড় হয়েছি, মানে আমার বাবাকে বলা হয়েছে, ওরা এইভাবে বলছে। এরপরে যে আমি বড় হই, বড় হওয়ার যেহেতু ওদের সন্তান ছিল অনেক, ওরা আমাকে এভাবে করে বড় করে না, যেটা সত্যি কথা। ওইখানে আমি খুব কাম করাইছে, কাজ করছি। 3 বছর বয়সে তার কাজ করতে পারি না, বড় হতে হতে আমি খুব ওইখানে ফ্যামিলিতে খুব কাজ করছি।
এক পর্যায়ে যায় আমি অনেক টর্চারিং এর শিকার হয়েছি, বলতে মারধর এগুলা, মানে প্রচুর মারধর খাইছে আমি। এগুলি সহ্য করতে না পেরে আমি 12 বছর বয়সে বের হয়ে যাই ওইখান থেকে। ওই ফ্যামিলি ওখান থেকে? হ্যাঁ, ওইখান থেকে আমি বের হয়ে যাই, তাও পাশের ফ্লাইটের এক আন্টির মাধ্যমে। উনিও পুরান ভাড়াটিয়া ছিল, তো উনি ওনার আত্মীয়র বাসায় আমাকে দিয়ে দেয়। ওইখানে প্রায় 2 বছর মতো ছিলাম। ওইখানেও আমাকে প্রচুর মারধর করতো কাজের ব্যাপারে, এটা ওইটা, বাচ্চা ছিল, ওগুলো আমি লালন পালন করতাম, প্রচুর মারধর করতো। হুম। মারধর করে তখন আমার প্রশ্ন জাগে যে আমার ছোট থেকে শুনছি যে অমুক জায়গায় আমার বাবা মা থাকে, আমি খুঁজবো। খোঁজার জন্য আমি ওইখান থেকে 2 বছর থাকি ওইখানে কাঁচালগঞ্জ এলাকায় মির্জাপুরের। ওইখান থেকে আমি চলে আসি, 2 বছর ছিলাম। মারধর সহ্য করতে না পারে আমি এখান থেকে চলে আসি। আসার পরে আবার যেই পালিত মা ছিল, ওদের যে বড় মেয়ে, বড় বোনের বাসায় চলে গেছি। তো ওইখানে আমি অনেক 5-6 বছর ছিলাম। ওইখানেও অনেক টর্চারিং হয়েছে আমি। যাই হোক, এই গল্পগুলোতে আমি নাইবা গেলাম, কিন্তু যেই বাপ মা নিয়ে আপনার এই স্মৃতি, আপনি তাদেরকে খুঁজতে আসছেন কেন? হ্যাঁ, আমি ওইখানে গেছি, আবার বাপ মার কাছে আমি গেছি। গেছিলেন? হ্যাঁ, দেখা পাইছেন? হ্যাঁ, ওইখানে আমি আসার পরে ওদের ওইখানে অনেক টর্চারিং হই, অনেক। ওদের পুরা সব বোনদের বাসায় আমি থাকি। বলতে বলতে আমি অনেক বাসায় ছিলাম, ওদের আত্মীয়তেই ছিলাম আর কি। এরপরে গিয়ে আমি টর্চারিং সহ্য করতে না পেরে আমি গেছি আমার বাবার খোঁজে। আমার মার সৎ মার ভাই একটা দোকান ছিল, যেখানে ওই বাসে দেখছিল আমার ফ্যামিলিকে আসে বলছে আমি ওদের ভাড়াটির মেয়ে, তো ওরাই তো প্রমাণ আমি ওদের কাছে আসছি। তো আসার পর ঠিকানা চিনতাম না, অনেক কষ্ট করে ঠিকানা বের করছি, ওইখানে গেছি। যাওয়ার পরে যে ঘর এলাকা ওগুলো আমি চিনতেছি, মানে যেই বাসাটা থেকে আমাকে দিচ্ছে বাসাটা আমি চিনতেছি। তো ওদের থেকে জিজ্ঞেস করছি, তো বলতেছে যে আমার বাবার কোয়ার্টার পাইছে নাকি কিরকম একটা, ওরা এখান থেকে চলে গেছে, 20 বছর ছিল, চলে গেছে। তো চলে যাওয়ার পরে ওইখানে আমার সৎ মার ভাইয়ের থেকে ঠিকানাটা নিচ্ছি আমি, ওনার বোনের। তখন আমি যে ওনার বোনের সতীনের মেয়ে, আমি এটা বলি নাই। তো আমি ঠিকানাটা নিয়ে আসার পরে উনি আসছে, এখানে আসে বলতেছে যে সমসমাবু এখানে একটা মেয়ে, আমার বোনের নাম্বার আগে ঠিকানা আনছে যে মেয়েটাকে, তো বলতেছে তোমার বোনের আগের সংসারের মেয়ে। তো এটা বলার পরে ওটা ওইখানে গিয়ে ওরা বলা বলি করছে। তা আমি যাওয়ার পরে আমার বাবা দরজা খোলার সাথে সাথে আমি চিনছি। আমাকে নিয়ে গেছে কারা, যারা আসে আমার বাবাকে বলছে কথাটা, সেই 12-10 বছর পর ওনাকে নিয়ে গেছি। এবং আমার বাবার কিছু বন্ধু ওইখান থেকে যে আমাকে পাল্টে দিছে, ওইখানের এলাকার অনেকে আমাকে চিনে জানে ঘটনাগুলা। তো ওখানে যখন গেছে আমার বাবাকে দেখে আমি চিনছি। আমার বাবাকে চেনার সাথে সাথে আমার যারা গেছে জমিদার, মানে আমার বাবা যেখানে 20 বছর ছিল ওইখান থেকে আমাকে পাল্টে দিছে। তো উনি বলতেছে যে ওই আমার বাবা বলছে এই মেয়ে কার, এই মেয়ে কার। তো উনি বলতেছে এটা তো তোমার মেয়ে, তুমি এই মেয়ে নিয়ে আমার বাসায় ভাড়া আসছিলা, এখান থেকে আমার আত্মীয়র বাসায় বড় হয়েছে, তোমাকে আসে আমরা খবর বলছি। আমার সৎ মা আমার বাবা মানে বলতেছে যে আমি ওদের মেয়ে না। তো উনি বলতেছে আমি তো তোমাকে এসে খবরটা বলছিলাম, তুমি তো এই কথা আমাকে জবাব দিছিলা, তাহলে কেন অস্বীকার করতেছো? তো আমার বাবা খুব অজরে কান্না করতেছে, কিন্তু আমার সৎ মা খুব মানে বাড়াবাড়ি করতেছে এগুলা নিয়ে। তো তারপরে এখন যারা নিয়ে গেছে আমার বড় বোনের জামাই, মানে যারা পালছে, ওরা নিয়ে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি অস্বীকার করতেছেন, ওই যে জমিদার কাছে ছিল জাফর মাস্টার, তাই উনি বলতেছে ঠিক আছে আপনি আমাকে যখন ইয়া করে দিচ্ছেন, আমি প্রমাণ এই মেয়ে আপনার, তাহলে আপনি আমাকে ইয়ে করতেছেন, তাহলে এখানে নিয়ে যাচ্ছি হাসরের ময়দানে অবশ্যই এটার ফয়সালা হবে। উনি এটা বলে আমাকে নিয়ে চলে আসছে। এরপরে আমি যে মানুষের বাসায় বড় হয়েছি, অনেক টর্চারিং অত্যাচারে আপনার বাবা আপনাকে স্বীকার করেনি? তার না, ওই বড় হয়েছি তখন আমার বাবার ফ্যামিলি ঘর দেখে আমি খুব ইয়া লাগছে। না না, মানে বাবা ওই মুহূর্তে আপনাকে দেখার পরে কিছু বলেনি আপনাকে? না, কিন্তু আমার বাবা অঝরে কান্না করছে। কান্না করেছে, কিন্তু আপনাকে সে মেনে নেয়নি? কেমনে বলতেছে যে নাস্তা খাও, বসো। তো আমি বলতেছি যে না, আপনি আমার মার ঠিকানা দেন। মা বেঁচে আছে আপনার? ওইখানে আমি শুনছি যে আমার মা বেঁচে আছে। আমার মার বাড়ি চিটাগাং হাটহাজারী, ওই আমার বাবার সাথে নাকি উনি জব করতো। আমার সৎ মার
ছেলে মেয়ে 3 জন থাকা অবস্থায় আমার মাকে বিয়ে করছে। আমার জন্ম হওয়ার পরে আপনার সৎ মার মানে আপনার সৎ মা বড় ওয়াইফ ওনার, হ্যাঁ, তারপরে আপনি ছোট মায়ের ঘরে। ছোট মায়ের ঘরে আমি একজন। তো আপনি একজন এরপরে এবং ছোট মা কিনা ওটা আমি জানি না, কিন্তু যতটুকু জানি আমি একজন। আমার সৎ মাটা চলে গেছে, ওই আমার বাবা যখন আমার মাকে উঠাইছে তখন আমার দাদা নাকি আমার মাকে দিয়ে দিছে। আমি যতটুকু শুনছি, কতটুকু সত্য জানি না। এগুলোর দরকার নেই। আমার কথা হচ্ছে আমি একটু ফ্যাক্টে আসতে চাই। একটা হচ্ছে যে আপনি আসলে আপনার আপন মাকে খুঁজতে আসছেন, আমি যদি ভুল না বলে থাকি। আপন মা, এবং আমি চাই আমার সৎ ভাই বোন ফ্যামিলি, আমার সৎ মা বা আমার বাবা যে থাকুক। আমি তখন 98 সালে গেছিলাম ওদেরকে খুঁজতে। হ্যাঁ, তো এখন হয়তো 27 বছর আগে। হ্যাঁ, মানুষের পরিবর্তন হয় না, হয়তো ওদের। আমি যে এত কষ্ট করে বড় হয়েছে, আমি এগুলো একটু বলতে চাই স্যার, ওরা শুনুক। আমাকে যে ওরা স্বীকৃতি দেয় না, ওরা শুনুক। ওনার ছেলের মেয়ে আরো আছে, ওগুলো মানুষ হয়েছে, আমি কেন মানুষ হইতে পারি নাই? উনি বিয়ে করছে ভালো কথা, তাহলে আমার জন্মের আগে কেন ডিভোর্স দেয় নাই? আমার জন্মের পরে কেন ডিভোর্স দিছে? শোনেন, মাও সংসার করে শান্তিতে আছে, বাবাও সংসার করে শান্তিতে আছে। আপনার এই বলাটা মাঝখানে কোনো মেয়ে সমস্যার গেছে। সমাধান হবে না, বরং আমি কয়েকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, তাহলে আপনার বলাটা, যদি ওনারা বেঁচে থাকেন ভিডিওটা হয়তো ওনারা দেখবেন। জি, সন্তান হিসেবে আপনার বাবার প্রতি হক ছিল। অবশ্যই। শুধু বাবার প্রতি হক না, সৎ মা যদি এই কাজ করে থাকে, আমি আবার বলছি রিপিট, যদি, কারণ আমি নিজের চোখে দেখিনি, উনি যে বয়সের কথা বলছেন সে বয়সে এভাবে ওনার জানারও কথা না। তো যদি করে থাকেন, সেই জায়গা থেকে সৎ মা আপনার যে হক, সেই হকটা নষ্ট করে ফেলেছে। এখন আপনি আল্লাহ বিশ্বাস করা মানুষ, আপনার বাবা মাও তো আল্লাহ বিশ্বাস করা মানুষ। সেই জায়গাতে ধর্ম যদি আপনি মানেন, তাহলে ধর্মের জায়গা থেকে এটা স্পষ্টভাবে বলা আছে, বান্দার হক নষ্ট করে আপনি দুনিয়াবে যত পুণ্য নিয়েই যান না কেন, আল্লাহ আপনাকে বলবে যে আগে ওর হক যেটা আছে ওটা পূরণ করো, তারপরে জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করো। তো বান্দার হক বান্দা যদি মাফ না করে, খালি একটু চিন্তা করে দেখেন যে সারা জীবন ধরে, একে তো হলো যে পুণ্য করার, এত পুণ্যবান মানুষ পৃথিবীতে এই মুহূর্তে এত আছে কিনা আমার সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তারপরে ধরলাম সারা জীবন পুণ্য করে গেছেন, কিন্তু এই যে মেয়েটা সারা জীবন ধরে যে কষ্টটা করলো এই আপনাদের আচরণের কারণে, তাকে কি জবাব দেবেন? এটা হচ্ছে মূল কথা। আর আপনার এখানে আপনি ওই বাবাকে খুঁজতে আসছেন, সৎ মাকেও খুঁজতে আসছেন, নিজের মাকেও খুঁজতে আসছেন। জি, আমি সবাইকে চাই। কেন চান? চাই, আল্লাহ তাআলা বলছে যে ক্ষমাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে। আমার ওদের উপর কোনো রাগ বা কোনো কিছু নাই। আমি ওদেরকে দেখতে চাই, মৃত্যুর আগে হলে ওদেরকে দেখতে চাই। কারণ আমি খুব অসুস্থ, আমি থাইরয়েড ক্যান্সার, ট্রিটমেন্ট চলতেছে আমার। কতদিন বাঁচবো সেটা আল্লাহই ভালো জানে। আমার সৎ মাকেও দেখতে চাই। আমার ওদের উপর কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই। আমি ফ্যামিলি দেখতে চাই এই কারণে। সবার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি নাই কেন? মৃত্যুর আগে পর্যন্ত আমি ওদেরকে একটু দেখতে চাই, যদি আল্লাহ আমার নসিবে রাখে। যদি না দেখতে পারেন, আপনি কি ওদেরকে মাফ করে দিবেন? হ্যাঁ, অবশ্যই মাফ করে দিব, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তো এটার অবশ্যই এটার হিসাব নেবে। আমি চাচ্ছিলাম যে দুনিয়াতেই হিসাবটা কিয়ামতের সহজ করে দিই, দুনিয়াতেই সহজ করে দিই। ওর মা, মানে বায়োলজিক্যাল মাদার, পেটে ধরা মা যাতে থেকে আমরা বলি, সেই মা কোথায় আছে আমরা জানি না। ওর মার নামও জানে না। বাবার নাম মকবুল হোসেন, উনি একসময় কাস্টমসে ছিলেন। আর ঠিকানা হচ্ছে কুমিল্লা। সৎ বোনের নাম বকুল সালমা, সৎ ভাইয়ের নাম আলম। এতটুকুই এনাফ। যদি এখানে ওর পরিচিত কেউ থাকেন, আমি শুধু এতটুকুই বলবো যে ওর ওর যে হক, পরিচয়ের যে হকটুকু, সেটুকু নিয়ে আপনারা পাশে দাঁড়ান। এটা আপনাদের উচিত হবে, এবং আমরা এই বোনকে তার পরিবারের কাছে ফেরাতে চাই। এখন কে আছে আপনার পরিবারে? বিয়ে শাদী তো হয়েছে আপনার? ওদের এখান থেকে আমি এরকম চারিদিকে এরকম বড় হয়েছে কষ্ট পেয়ে, এরপর আমার বিয়ে হয়। বিয়ে কেউ দেয় নাই, সবাই আমাকে কাজ করাইছে, সবাই বিয়ে দিয়ে দিবে বলে কেউ বিয়ে দেয় নাই আমাকে। লাস্ট পর্যায়ে যে আমি নিজের বিয়ে নিজেই করছি। ওইখানে আমার 2টা মেয়ে হয়, ওইখানে আমি প্রচুর টর্চারিং পাই শ্বশুর বাড়িতে, অনেক কিছুই যৌতুক টতুক নিয়ে আমাকে অনেক টর্চার করে। এরপরে আমার 2টা মেয়ে হওয়ার পরে ও একে একে এক ধারা বিয়ে করতে থাকে, প্রায় 3-4টা বিয়ে করছে। এরপরে গিয়ে ও বাড়ি থেকে চলে যায় আমাকে ফেলে। অনেক মারধর, প্রচুর মারধর খাইছি, প্রচুর মারধর। মানে যেখানে আমি লালিত পালিত হয়েছি, যেখানেই ছিলাম, ওইখান থেকে মায়ের এখানে আরো বেশি খাইছি, জামাইয়ের মারটা আমি বেশি খাইছি। তো ওখানে ও যখন বিয়ে করে চলে গেছে, 6 বছর আমি স্বামী ছাড়া ওর সংসারে ছিলাম 4 জালের সাথে। প্রচুর টর্চারিং করছে আমাকে। এরপরে যে আমি অনেক কষ্ট করছি, ওগুলো আমি বলতে চাচ্ছি না। অনেক কষ্ট করে 2টা মেয়ে নিয়ে ইনকাম করে চলছি। এরপর আমি প্রবাসে চলে যাই, সৌদি আরবে যাই। ওইখানে আমি প্রায় 6 কি 7 বছর ছিলাম। ওইখানে থাকার পরে আমি আসি, একে একে আসে যাই।
লাস্টের বারে আমি যাই নাই, অনেকগুলা টাকা আমি নষ্ট করছি। দোকান দিয়েছিলাম লেডিস আইটেমের, ব্যবসা করে চাইছিলাম। আপনার সাথে এখন কে আছে? 2টা মেয়ে নিয়ে। আপনার এই গল্প অনেক বড় হয়ে যাবে, আমাদের আপন ঠিকানায় এত বড় গল্প আমরা আনি না। আপনি যতটুকু বলছেন, না শোনেন, আমি জানি আপনার অন্তর থেকে চাচ্ছেন আপনি অনেক গল্প বলার জন্য, সেগুলো যখন আমরা লাইফ স্টোরি নেই, আপনি লাইফ স্টোরি কিছু সিকোয়েন্স আছে, আপন ঠিকানায় মূল বিষয়টা আমরা পেয়ে গিয়েছি। এখন মানুষ এতটা সময় দিবে না, ভিডিও বেশি বড় হলে অতটা বেশি আগ্রহ দেখায় না। আমরা একদিন লাইফ স্টোরিতে আপনার পুরো গল্প তুলে ধরবো। আপনি আগে পরিবার খুঁজতে আসছেন, আগে পরিবারটা আমরা খুঁজি, ঠিক আছে? পরিবারটাই তো আপনার মূল দরকার। তারপরে যখন আপনি গল্প বলতে অ্যাপ্লাই করবেন, আমাদের লাইফ নামে একটা অনুষ্ঠান আছে, ওখানে অ্যাপ্লাই করেন, আমরা ওখানে বিস্তারিত গল্প আপনার শুনবো। তার আগে আপনি বলেন আপনার বর্তমানে কে কে আছে এখন আপনার সঙ্গে? বর্তমানে আমার একটাই মেয়ে। মেয়ে আপনার সঙ্গে? মেয়ে আর আপনি? আমার মেয়ে, আমার সেকেন্ড ম্যারেজ হয় এখন, আলহামদুলিল্লাহ ওখানে ভালো আছে। আপনার হাজবেন্ড আপনার সঙ্গে আছেন? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ। আসে নাই। ঠিক আছে, না আসুক। এখন আমরা এটুকু নিয়েই থাকি, আপনি তাওয়াফ করেন, ঠিক আছে? তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়েট করেন। গল্প বলাটা মূল বিষয় না। গল্প বললেই, আমি জানি আপনার মনের ভিতরে কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু গল্প বলাটা মূল ফ্যাক্ট না। পরিবার, এটা একটু মারা গেছে, ওইটা একটু সংক্ষিপ্তে বলতে চাচ্ছি। কোন মেয়ে মারা গেছে আপনার? আমার 2টা মেয়ে, একটা ক্লাস 10 থেকে মারা গেছে ঈদের দিন। হ্যাঁ, ওটা কেন মারা গেছে? ওটা গার্ডিয়ানের অভাবে। আমি ওদেরকে হোস্টেলে রেখে বিদেশে গেছি। যাওয়ার পরে মেয়ে 2জনের থেকে টাইফয়েড হয়, পানি দূষিত থেকে টাইফয়েড হয় 2জনের থেকে। ওইটা বেশি ছিল ছোটটা, বড়টার ওইটার ট্রিটমেন্ট করতে গিয়ে ওইটার অবস্থা খারাপ হয়ে যায়। তো আমার যদি একটা গার্ডিয়ান থাকতো তাহলে ওদেরকে একটু ট্রিটমেন্ট করতে পারতো। আমি মানুষের দিয়ে তো হয় না, টাকা পয়সা দিয়ে অনেক চেষ্টা করছি একটা হাসপাতালে থাকার জন্য। কালকে ঈদ, আজকে কেউ থাকবে না। বড় মেয়েটা খিঁচুনি আসে, মানে ওর ভুল ট্রিটমেন্ট বলতে গেলে ওকে জ্বরের অবস্থায়, ওর প্রেশার লো ছিল, তখন ওকে স্যালাইনটা পুশ করা হয়েছে। খিঁচুনি এসে আমার 15 বছর মেয়ে ক্লাস 10 থেকে মারা গেছে। এখন ইন্টার সেকেন্ড ইয়ারে থাকতো। আমার মেয়েটা মারা যাওয়ার পরে আমি বেশি কষ্ট পাইছি। আমি বিদেশে ছিলাম, আমি ওখানে শুনছি, আমি পাগলের মতো হয়ে গেছে ওখানে। মেয়েটা মারা যাওয়ার পরে আল্লাহর কাছে আমিও সাজদা দিয়ে কান্না করছি যে আমার জীবন থেকে তো সবই হারাইছি, মা বাবা, এখন আমার লাস্টে মেয়েটাও হারাইছি। আমার 2টা মেয়ে ছাড়া তো আমার কেউ নাই পৃথিবীতে। আমার মেয়েটাকে হারাই আমি পুরো পাগলের মতো হয়ে গেছি। আমার মেয়েটা দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, 15 বছর মেয়ে, একটা বিয়ের বয়সের মতো একটা মেয়ে। আমি ওখানে শুনে অনেক কষ্ট পাইছি, আল্লাহর কাছে আঁচল পেতে অনেক কান্না করছি, কেন এই কাজটা আল্লাহ আমার সাথে করলো। যাক, তারপরে আল্লাহ কখন কাকে কি করে সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহর প্রতি আমার কোনো অভিযোগ ছিল না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বিদেশ থেকে আসছি, ওকে বরফের গাড়িতে রাখা হয়েছে, আমি ঈদের দিন আসছি, আসে ওকে দাফন কাফন করে ছোট মেয়েকে নিয়ে জীবনযাপন আবার করার জন্য আবার পাড়ি দিতে চাইছি। তখন আমি অসুস্থ হয়ে যাই, ট্রিটমেন্ট করে দেখে যে আমার ক্যান্সার ধরা পড়ছে। এই জীবনগুলো আমাদের চারপাশেই আছে। এই মানুষগুলোর মুখের দিকে তাকালে বোঝা যায় না তাদের জীবনে কষ্টের প্রলেপটা কি। একটা ফিল আমি দিতে পারবো আমাদের এই অনুষ্ঠান থেকে, এবং সেটা অনেকেই পেয়েছেন। যারা জীবন নিয়ে অনেক বেশি হতাশ, তারা এই গল্পগুলো একটু বেশি বেশি করে শুনেন। এটা বোধহয় আল্লাহই বলছেন যে তুমি যখন অনেক বেশি কষ্ট মনে করবে, তার চেয়ে অধিক পরিমাণ কষ্টে যে আছে তার কাছে যাও। এত কষ্টের মধ্যে থেকেও আল্লাহর কাছে হাত পাতা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা একটা মানে এইটাই হচ্ছে এখন পর্যন্ত আমি মনে করি ওনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়। যাই হোক, আমরা একটু চেষ্টা করি এবং আমরা চাই যে এই বোনটি তার পরিবারের কাছে যেন ফেরে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনার নাম হচ্ছে পারভিন। পারভিন, আপনি ওনার কাছেই অভিযোগ জানাবেন, ওনার কাছেই বলবেন যে আমার জীবনটা এমন কেন হলো, ঠিক আছে? এছাড়া আসলে পৃথিবীতে আপনার গল্প শোনার মতো, আপনার কথা শোনার মতো তেমন কেউ নাই, ঠিক আছে? উনি যেটা চান সেটাই হবে। শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম।